কখনো সার্জারি না করে উপায় থাকে না। সার্জারি এখন অনেক আধুনিক, সঠিকভাবে তবুও তা পেতে পেশেন্টকেও হোমওয়ার্ক করতে হবে। অপারেশনের জন্য ভর্তি হওয়ার আগে সার্জনকে যে 1 ডজন প্রশ্ন করতে কখনোই ভুলবেন না, আজ সেগুলো। ইংল্যান্ডের প্রত্যেকটি ডাক্তারকে তাদের মেডিকেল কলেজে পড়ার সময় এ ধরনের ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা অপারেশনের আগে পেশেন্টকে এই 1 ডজন কথা খুলে বলেন, যাতে লং টার্ম টাকা পয়সা খরচ কম হয়, ভুল সিদ্ধান্ত, অসম্পূর্ণ সার্জারি বা চিকিৎসা বিভ্রাটের হাত থেকেও রক্ষা পেতে পারেন। আপনার সার্জারি শুধু 2-3 অক্ষরের যন্ত্রের নাম বা ইন্স্যুরেন্সের একটা আলফানিউমেরিক কোড নয়, এ আপনার ভালো থাকার এক আন্তরিক প্রচেষ্টা। তাই চাই প্ল্যানিং আর স্ট্র্যাটেজি, তবেই অপারেশনের শেষে আপনার মুখে থাকবে আরো বেশি হাসি। এদিকে সার্জারির আগে আপনি নিজেকে নিয়ে চূড়ান্ত ব্যস্ত। হাতের মুঠোয় যে প্রশ্নগুলো লেখা থাকলে আপনার জীবন সহজ হবে, আজ সেরকম 1 ডজন প্রশ্ন। মূলত আমি কথা বলেছি গাইনোকোলজিক্যাল পেটের সার্জারির ব্যাপারে, কিন্তু এই মূল মন্ত্রগুলো জানা থাকলে পেটের প্রায় যে কোনো সার্জারি, যেমন গলব্লাডার সার্জারি বা ছেলেদেরও অন্যান্য সার্জারির ব্যাপারে আপনি হয়ে উঠবেন ওয়াকিবহাল। প্রায় 12 বছরেরও বেশি সময় ইংল্যান্ডে থাকাকালীন তিলে তিলে যা শিখেছি, আজ সেটা সারা পৃথিবীর পেশেন্টদের জন্য খুলে দিলাম। নিউ ইয়র্ক থেকে অস্ট্রেলিয়া, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, পৃথিবীর যে কোনো কোণাতেই আপনার অপারেশন হোক না কেন, আপনি থাকতে পারেন 1 কদম এগিয়ে। সার্জারির রুট জানুন, কোন রুটে সার্জারি হবে। ল্যাপারোস্কোপি হবে না ওপেন? ওপেন হলে কাট কোথায় হবে? আজকাল আমরা বেশিরভাগ অপারেশনই, এমনকি কিছু ধরনের ক্যান্সার সার্জারিও পেট না কেটেই করি, তাকে বলা হয় ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি অর্থাৎ কি হোল সার্জারির 2টো ভ্যারাইটি, 1 MIGS বা মডার্ন ল্যাপারোস্কোপি, আর 2 রোবোটিক ল্যাপারোস্কোপি। পেশেন্ট হিসাবে আপনাকে যা জানতে হবে, অপারেশন ল্যাপারোস্কোপিতে শুরু হলেও একটা নির্দিষ্ট সংখ্যক ক্ষেত্রে পেট ওপেন করে অপারেশন সম্পূর্ণ করার প্রয়োজন হয়। এর নাম কনভার্সন। পৃথিবীর যত বড় সার্জনই হন, কেউই 100% ল্যাপারোস্কোপির গ্যারান্টি দিতে পারেন না। দিলে সেটা ভুল কথা। 100 জনের ল্যাপারোস্কোপি করে অপারেশন শুরু হলে 1-2 জনের পেট ওপেন করার দরকার হয় অপারেশন টেবিলে, নইলে সার্জারি থেকে যেতে পারে অসম্পূর্ণ, যা পেশেন্টের পক্ষে জানা প্রায় অসম্ভব। কোনো হাসপাতাল বা রিসেপশনিস্ট যদি আপনাকে 100% ল্যাপারোস্কোপির গ্যারান্টি দেন, তাহলে সন্দেহ প্রকাশ করুন এবং সার্জনের সাথে খোলাখুলি এই ব্যাপারে আলোচনা করুন। যদি ওপেন সার্জারি বা পেট কেটে সার্জারি করতে হয়, তাহলে কোথায় ইনসিশনের দাগ হবে তাও জানুন আগেই। সেটা পেটের লম্বালম্বি থাকবে না তলার দিকে চওড়া। ওপেন সার্জারি করার 1 ডজনেরও বেশি পদ্ধতি আছে, অপারেশনের আগে জেনে নিন সেটা। কিছু জটিল সার্জারিতে আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানাস্থেশিয়ার আন্ডারে এক্সামিনেশন করার আগে সার্জন হলপ করে আপনাকে বলতে পারবেন না যে আপনার ল্যাপারোস্কোপি সার্জারি হবে না ওপেন। এরকম খানিকটা অনিশ্চয়তা থাকতেই পারে, সেটা বিজ্ঞানসম্মত, তবে সেটা স্পষ্ট সার্জনের কাছে জিজ্ঞাসা করে নিন। 2 অপারেশনের উদ্দেশ্য কি? শুনতে অবাক লাগতে পারে, মনে হবে এই কি বোকা বোকা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর না জানা থাকলেই হতে পারে চিকিৎসা বিভ্রাট। হয়তো সার্জারি করিয়েই ভাবলেন চিকিৎসা শেষ। অনেকে বায়োপসি রিপোর্ট না নিয়েই বাড়ি চলে যান, কিছুদিন বাদে ফিরে আসে অসুখ। সার্জারির উদ্দেশ্যকে ইংরেজিতে বলা হয় প্রাইমারি পারপাস। সার্জারির উদ্দেশ্য কি? আপনার কষ্ট লাঘব করা, নাকি টিউমার পার করে তার সঠিক ডায়াগনোসিস করা, নাকি দুটোই? যে অপারেশনের লক্ষ্য ডায়াগনোসিস করা তাকে বলা হয় ডায়াগনস্টিক সার্জারি, আর যে অপারেশনের উদ্দেশ্য অসুখ বের করে ট্রিটমেন্ট করা তার নাম থেরাপিউটিক সার্জারি। এটা ঠিকই, আধুনিক অনেক অপারেশনই ডায়াগনোসিস এবং থেরাপি একসাথে চলে। এর নাম ডুয়াল মডালিটি সার্জারি। যেমন ধরুন, যখন ওভারিয়ান সিস্ট বা গল ব্লাডারের কারণে আপনার পেটে ব্যথা হচ্ছে, তখন সার্জারি ডুয়াল মডালিটির। আপনার কষ্টকে লাঘব করার উদ্দেশ্য তো বটেই, কিন্তু সিংহভাগ ট্রিটমেন্ট জুড়ে থাকে ডায়াগনোসিসের প্রয়োজন। সিস্টটা কি সত্যিই সিস্ট, নাকি ছদ্মবেশী অন্য কিছু? বা গল ব্লাডারে পাথরই তো ছিল, নাকি অন্য কিছু? না জানলেই ট্রিটমেন্ট ফেল। অপারেশন কত দূর, অর্থাৎ এক্সটেন্ট। অপারেশনের আগে জানুন সার্জারির এক্সটেন্ট কতটা। না জানা থাকলে অসম্পূর্ণ থেকে যেতে পারে সার্জারি। শরীর থেকে কোন কোন অর্গান বাদ দেওয়া হবে? শুধু সমস্যাজনক জায়গাটাকেই বাদ দেওয়া হবে, নাকি প্রতিবেশী টিস্যু সহ বাদ দিতে হবে? অপারেশনের আগে এই সমস্ত কথা না জানা থাকলে অপারেশনের পরে আপনার জন্য অপেক্ষা করতে পারে এক ভয়াবহ সারপ্রাইজ। তার জন্য সার্জন বা পেশেন্ট কেউই হয়তো প্রস্তুত নন। তাই পরের ভুল বোঝাবুঝি এড়াতে আগেই জিজ্ঞাসা করে নিন। যেমন, আপনার ইউটেরাসে কোনো ফাইব্রয়েড সংক্রান্ত সমস্যা থাকলে সার্জারিতে শুধু ফাইব্রয়েড বের করতে হবে, নাকি পুরো ইউটেরাস? 1
হিস্টেরেক্টমি সার্জারিরই অসংখ্য ভ্যারাইটি, সবেতেই ইউট্রাস বাদ যায়, তবে সঠিক হিস্টেরেক্টমি না করলেই চিকিৎসা অসম্পূর্ণ। সার্জারিতে কোন অর্গান বা সমস্যা বাদ হবে, সার্জারির সেই প্রাথমিক ইন্টেন্ট বা ইচ্ছা জেনে নিন। এটা ঠিকই ওটি টেবিলে বিরল কিছু ক্ষেত্রে ইমার্জেন্সির প্রয়োজনে প্রতিবেশী কোনো অর্গান বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। অপারেশনের আগেই সার্জনকে জিজ্ঞাসা করে নিন এরকম কোনো সমস্যা উনি আশা করছেন কিনা। থেকে যাওয়া অর্গান, কোনো অর্গানের যদি পার্ট বাদ দেওয়া হয় তাহলে রেখে আসা অংশের মধ্যে কোনো ডায়াগনোসিস থেকে যায়নি তো। ভেবে দেখুন, যেটুকু পার্ট শরীর থেকে বের হলো তার বায়োপসি হলো, আপনি তাকে চোখে দেখলেন, আর যা থেকে গেল তার মধ্যে থাকা ডায়াগনোসিস মিস হয়ে গেল কি? সার্জারিতে তো সবকিছু ফেলে দেওয়া যায় না, তবুও ভবিষ্যতে রেখে দেওয়া সেই পার্টের অর্গান থেকে অন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কিনা সেটা সার্জনকে জিজ্ঞাসা করে নিন। সার্জারি কি এক্সপ্লোরেটরি সার্জারি? আপনার সার্জারি এক্সপ্লোরেটরি সার্জারি কিনা তাও জিজ্ঞাসা করে নিন ভর্তি হওয়ার আগেই। আপনার মনেই হতে পারে সার্জারির আগেই ডক্টর ডায়াগনোসিস সম্পূর্ণ জানেন, সেটা সবসময় সত্যি নয়। পেশেন্ট হিসেবে তা আপনার জানা দরকার। কখনো কখনো সিমটম এবং নানা রকম স্ক্যানের উপর ভিত্তি করে সার্জারির ডিসিশন নেওয়া হলেও পেটে ঢোকার আগে ডায়াগনোসিস সম্বন্ধে সার্জন পেশেন্টকে গ্যারান্টি দিতে পারেন না। বিজ্ঞান যত আধুনিক হবে আর সার্জন যত পড়াশোনা করবেন ততই তা নিয়ে সার্জন নিজে সচেতন হবেন আর পেশেন্টকেও বলবেন সেটা। অজানা পৃথিবীকে জানার নাম এক্সপ্লোরেশন, পেটের ভেতরে অজানা সমস্যাকে জানার নাম এক্সপ্লোরেটরি সার্জারি। এক্ষেত্রে আপনার সাথে সার্জনের কথাবার্তা, প্রশ্ন উত্তর পর্ব স্থায়ী হবে অনেকক্ষণ। তার কারণ অপারেশনের আগের প্রায় প্রত্যেকটি সম্ভাবনা যেটা সার্জন আশা করছেন সেটা পেশেন্টকে বুঝিয়ে বলবেন। সার্জনের আন্তরিকতা সত্ত্বেও সব স্টেপ পেশেন্টকে আগে থেকে গ্যারান্টি দিয়ে বোঝানো অসম্ভব, তাই বিশদ আলোচনা করার পরেও কিছু স্টেপে অনিশ্চয়তা থেকে গেলেও ঠিক কতটুকু জায়গাতে অনিশ্চয়তা থাকছে সেটা জেনে নিন অপারেশনে ভর্তি হওয়ার আগেই। সার্জারির কি কি রিস্ক আছে? পৃথিবীতে রিস্ক ফ্রি বলে কিচ্ছু হয় না। বাড়িতে গেস্ট এলে রাস্তা পেরিয়ে পাড়ার মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে আসার মধ্যেও রয়েছে নানা রকম রিস্ক। রাস্তা পার হওয়ার সময় গাড়িতে ধাক্কা দিতে পারে, মাথার উপর থেকে পাখি পটি করে দিতে পারে, কিনে নিয়ে আসা সিঙ্গারার পরের দিন পেট খারাপ পর্যন্ত হতে পারে। আর আপনি তো মানুষের শরীরের ব্যাপারে কথা বলছেন, তার সার্জারির ব্যাপারে। যে চিকিৎসাই হবে তাতেই থাকবে খানিকটা রিস্ক। চিকিৎসা না করলে একদিন অসুখের রিস্ক সার্জারির রিস্ক থেকে আরো বড় হয়ে যাবে। কোনো হাসপাতাল বা রিসেপশন যদি দাবি করেন আপনার সার্জারি রিস্ক ফ্রি, তাহলে সন্দেহ প্রকাশ করুন এবং সার্জনের সাথে কথা বলে সেই সার্জারির যথাযথ রিস্ক বুঝে নিন। বহুল প্রচলিত সিজারিয়ান সেকশনের সার্জারিতেও প্রতি 13,000 মায়ের মধ্যে একজন মা বাড়ি ফিরে যেতে পারেন না। রিস্কের ধারণা না জানলে তাতে মুশকিল অল্প নয়, অনেকখানি। অপারেশনের আগে রিস্ককে অস্বীকার করার অর্থ অপারেশনের সময় রিস্ক কমানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিতে ভুলে যাওয়া। সঠিক ওষুধ আর ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করা। রিস্ক তখনই কমে যখন রিস্ককে স্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়। আলট্রা লার্জ প্রসিডিওর হতে পারে কি? আধুনিক যুগ পাল্টাচ্ছে। আলট্রা লার্জ প্রসিডিওরের জন্য সার্জন কি প্ল্যান করছেন? যদি অপারেশনের আগে জটিল টিউমার বা ক্যান্সার সন্দেহ হয় তাহলে এই ধরনের বড় প্রসিডিওরের জন্য পেশেন্ট, ডাক্তার এবং সার্জিক্যাল টিম তৈরি কিনা। সবার ক্ষেত্রেই যে এরকম অনিশ্চিত পদক্ষেপ সামনে আসবে তেমনটা নয়, কিন্তু যে ক্ষেত্রে অন্তত অনুমান করা হচ্ছে, আলোচনা করা জরুরি সেটাও। MIGS না রোবোটিক সার্জারি, দুটোই ল্যাপারোস্কোপি, আমরা দুটোই করি। আপনার সার্জারি মডার্ন ল্যাপারোস্কোপি বা MIGS না রোবোটিক ল্যাপারোস্কোপি জিজ্ঞাসা করে নিন আগে ভাগে, কারণ দুটোর মধ্যে খরচের আকাশ পাতাল তফাৎ। এদিকে আপনার বাজেট হয়তো লিমিটেড, ইন্স্যুরেন্সের পুরো টাকাই যদি রোবটের জন্য খরচ হয়ে যায় তাহলে বাকি চিকিৎসা হবে কিভাবে? এদিকে বিজ্ঞান বলছে গাইনোকোলজিক্যাল, এমনকি গাইনোকোলজিক্যাল ক্যান্সার সার্জারির ক্ষেত্রেও রোবোটিক ল্যাপারোস্কোপি সার্জারি মডার্ন ল্যাপারোস্কোপি বা মিক্সের তুলনায় পেশেন্টকে কোনো এক্সট্রা আয়ু উপহার দিতে পারে না। রোবোটিক সার্জারি আবিষ্কার হয়েছিল যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের, যাতে পৃথিবীর অন্য এক প্রান্ত থেকে ইন্টারনেটের সাহায্যে সার্জারি করানো যায়। যেমন ধরুন ইরাকে কোনো সেনা আহত হলে নিউ ইয়র্কে বসে সার্জন যাতে ইরাকে সার্জারি করতে পারেন, কিন্তু আপনার সার্জন তো আপনার সাথেই ওটিতে থাকবেন। মডার্ন ল্যাপারোস্কোপি সার্জারি শিখতে আসলে অনেক দিন বা বছর সময় লাগে। কিছু ধরনের সার্জনরা যারা রোবোটিক ল্যাপারোস্কোপিতে অভ্যস্ত তারা মডার্ন ল্যাপারোস্কোপি করতে
করতে পারেন না। তাই জিজ্ঞাসা করে নিন রোবটের কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিলে মডার্ন ল্যাপারোস্কোপি করে আপনার অপারেশন ট্রাই করা হবে, না সরাসরি পেট ওপেন করে দেওয়া হবে। ব্লাড প্রয়োজন হবে কি? আগাম জানুন সার্জারিতে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হবে কিনা। সব ক্ষেত্রে সার্জন ভবিষ্যৎবাণী করতে পারেন না, তবুও সতর্কতা প্রয়োজন। সেরকম মনে হলে হাসপাতালের সাথে ভর্তি হওয়ার আগেই কথা বলে রাখুন। আজকাল সবারই ছোট ছোট ফ্যামিলি, হঠাৎ করে ব্লাড চাইলে তখন দিশেহারা অবস্থার সৃষ্টি হয়। যদি প্রয়োজন হয় তাহলে ব্লাড ব্যাংকে ব্লাড রিজার্ভ করে রাখা যায়। পেশেন্ট অপারেশনের জন্য ভর্তি হলে রিজার্ভ করিয়ে রাখা সম্ভব, ব্লাড নিতে রাজি যদি আপনি না থাকেন তাহলে। সাধারণ সার্জারিতে আজকাল খুব কম ক্ষেত্রেই রক্ত দেবার প্রয়োজন হয়, তবে সার্জারিতে রক্ত লাগার সম্ভাবনা থাকুক কি না থাকুক, পেশেন্ট যদি ব্লাড নিতে না চান তাহলে অতি অবশ্যই এটা পেশেন্টের দায়িত্ব সার্জনকে ভর্তি হওয়ার আগে সেটা মুখোমুখি খুলে বলা। নানা কারণ থাকে যেখানে পেশেন্ট ব্লাড নিতে রাজি থাকেন না। কারো সেটা ব্যক্তিগত পছন্দ, কেউ বা ধর্মবিশ্বাসের কারণে রক্তের কোনো প্রোডাক্ট নিতে অস্বীকার করেন। এ ধরনের কোনো অবস্থা এবং প্রশ্ন থাকলে অতি অবশ্যই সার্জারিতে অ্যাডমিশন নেওয়ার আগে সার্জনকে জানান। সার্জারি করার সময় পেশেন্ট অজ্ঞান থাকেন, তখন তার মতামত প্রকাশের স্বাধীনতা থাকে না, তাই আগাম সতর্কতা প্রয়োজন। এমার্জেন্সির সময় কি করা হবে তার প্রস্তুতি দরকার আগে থেকেই। যখন দরকার তখন ভাববো তার দিন আজ শেষ। বিশেষ ক্ষেত্রে চরম বিপদের মুখেও আমি ব্লাড নেব না তেমন ডিক্লারেশন দিতে হয় পেশেন্টকে। জিহোভাস উইটনেস নামে এক ধরনের ধর্ম আছে যেখানে পেশেন্ট রক্তের অভাবে মারা গেলেও ধর্মের কারণে তারা ব্লাড নিতে অস্বীকার করেন। এই প্রত্যেকটি ক্ষেত্রেই অ্যাডভান্সড ডাইরেক্টিভ বলে এক ধরনের ফর্মে সই করে পেশেন্টকে ডিক্লারেশন দিতে হয়। সার্জারিতে কি ধরনের অ্যানাস্থেসিয়া ইউজ হবে? জেনারেল অ্যানাস্থেসিয়া প্রয়োজন, নাকি কোমর থেকে নিচ পর্যন্ত অসার করে দিলেই সার্জারি করা সম্ভব হবে? জেনে নিন আগে ভাগে। আপনার ইচ্ছে অনিচ্ছে ভয়ের কথাও শেয়ার করুন। অ্যানাস্থেসিয়ার প্রভাব কাটতে কত ঘন্টা বা কতদিন সময় লাগবে সেটাও জিজ্ঞাসা করুন। আমাদের মতো আধুনিক সার্জিক্যাল টিমে সবসময় পেশেন্টকে মোটিভেট করি যাতে অপারেশন হওয়ার আগে অ্যানাস্থেসিয়া টিমের সাথে কথা বলে নিতে পারেন তারা। এতে অপারেশনের সময় এবং পরে পেইনের ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেসব পুরো ধারণা পাওয়া সম্ভব। তাছাড়াও অ্যানাস্থেসিয়া সংক্রান্ত নানা ধরনের আশঙ্কা, ভয় এবং প্রশ্নেরও যথাযথ উত্তর পেশেন্ট ভর্তি আগেই পেতে পারেন। বাড়ে আত্মবিশ্বাস, ভয় কমে যায় অনেকটাই। কোমরবিডিটির চিকিৎসা কিভাবে হবে? কোনো পেশেন্ট সার্জারির জন্য ভর্তি হচ্ছেন অথচ ওনার কোনো কোমরবিডিটিস নেই, আজকালকার দিনে তা প্রায় বিরল। সার্জনরা সার্জারিতে পারদর্শী। গত কয়েক দশক তারা পড়াশোনা করেছেন সার্জারি নিয়ে। ছাত্রাবস্থায় ডায়াবেটিস, হার্টের প্রবলেম ইত্যাদি নিয়ে পড়াশোনা করা থাকলেও তারা পেশেন্টের ডায়াবেটিস, হার্ট, কিডনির সমস্যার অত্যাধুনিক ট্রিটমেন্ট দিতে পারেন না। বিজ্ঞান এগোচ্ছে প্রতিদিন। কিডনির ডক্টর বা নেফ্রোলজিস্ট যেমন সার্জন নন, সার্জনও তেমনি নেফ্রোলজিস্ট নন। যার যা নিয়ে চর্চা তিনি সে বিষয়েরই ডাক্তার। তাই কোমরবিডিটিস থাকলে সার্জনকে অতি অবশ্যই জিজ্ঞাসা করে নিন এই কোমরবিডিটি গুলোর জন্য অন্য কোনো আলাদা স্পেশালিস্টকে দিয়ে সেগুলো দেখানোর প্রয়োজন আছে কিনা, এবং তা থাকলে সার্জন সে নিয়ে কি ভাবছেন। অপারেশনের পরে এইচডিইউ বা আইসিইউ প্রয়োজন কি? বেশিরভাগ পেশেন্ট অপারেশনের শেষে নিজের বেডেই ফিরে যেতে পারেন, তবে কিছু ধরনের জটিল সার্জারির ক্ষেত্রে কদিন পেশেন্টকে আইসিইউ বা তার ছোট ভাই এইচডিইউতে রাখার দরকার হতে পারে। এই ধরনের বেডগুলোতে পেশেন্টকে আরো ভালোভাবে মনিটরিং করা সম্ভব। প্রতি 10 মিনিটে ব্লাড প্রেশার, পালস, ঘন্টায় ঘন্টায় ইউরিন আউটপুট দেখা সম্ভব। আইসিইউ বা এইচডিইউতে সাধারণত একজন পারদর্শী নার্স কেবলমাত্র একজন বা দুজন পেশেন্টকেই দেখেন, কিন্তু ওয়ার্ডে একজন নার্স হয়তো 5-6 জন পেশেন্টকে দেখভাল করছেন। যদি এইচডিইউ বা আইসিইউতে ভর্তির সম্ভাবনা থাকে তাহলে আপনি অপারেশনের আগে প্ল্যান করে রাখুন। পেশেন্ট অনেক সময় অপ্রত্যাশিতভাবে এইচডিইউ বা আইসিইউতে যেতে পারেন, সেটা আলাদা, কিন্তু যে ক্ষেত্রে অন্তত সার্জন সন্দেহ করছেন তা আগে আপনার জানা দরকার। পেটের সার্জারি নিয়ে এই 1 ডজন প্রশ্নের উত্তর আপনার চাই অপারেশনের ডেট বুক করার আগে। কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে না পেলে বা আপনার পছন্দ মতো না হলে আপনি যাতে ভর্তি হওয়ার আগেই সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে অবশ্য এত প্ল্যান করার সুযোগ থাকে না। এই তো গেল ভর্তি হওয়ার আগে অপারেশনের জন্য যে 1 ডজন প্রশ্ন। এছাড়াও বাড়িতে অপারেশনের প্রস্তুতির জন্য রয়েছে 6খানা প্রশ্ন, আর অপারেশনের পরে সেরে ওঠার জন্য কিছু আলাদা প্রশ্ন আছে। সেসবের উত্তর পরের আর্টিকেলগুলোতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।